দুপুরে জমে থাকা মলা কাপড় নিয়ে লন্ড্রিতে গেলাম। ছেলেও সাথে এলো। দোকানদার আমাদের কাপড়ের বস্তা দেখে বলল, ম্যাডাম, আপনাদের কাপড় চোপড় একসাথে ধুয়ে দেব নাকি আলাদা আলাদা? আমি বলতে যাচ্ছিলাম আলাদা, কিন্তু ছেলে বলে বসো, একসাথেই ধুয়ে দিন আঙ্কেল, আমরা একই পরিবার। কি? দোকানদার হেসে বলল, আচ্ছা, স্বামী স্ত্রীর কাপড় তো একসাথেই ধোয়া হয়। কি? আমি সংশোধন করতে গেলাম, আসলে আমি জি আঙ্কেল, ঠিক বলেছেন। কুক। ছেলে আমার কথায় বাধা দিল। আমার স্ত্রী একটু লজ্জা পায়। কি? দোকানদার হেসে বস্তা নিয়ে ভেতরে চলে গেল। বাইরে এসে আমি রেগে গেলাম। কেন মিথ্যে বললি? কোথায় মিথ্যে? সে শান্তভাবে বলল, আমরা তো একই বাড়ি তো থাকি, একই পরিবার, কিন্তু স্বামী স্ত্রী গো। হ্যাঁ, আমি চাই আমরা স্বামী স্ত্রী হই। কি? সে আমার হাত ধরল। মা, দেখো না কত স্বাভাবিক লাগছে, লোকেরা আমাদের দম্পতি ভাবছে। কি? তার কথায় আমার মনে হলো, সত্যিই তো, আমরা দেখতে দম্পতির মতো। আমি চাই এটাই আমাদের পরিচয় হোক। তুই পাগল হয়েছিস? কে? না মা, আমি ভেবেই চিনতে বলছি। ও, সে আমার দিকে তাকালো। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আর কাউকে চাই না। যে রাস্তায় অন্য দম্পতিরা হাঁটছিল আর আমি ভাবছিলাম, আমরাও কি তাদের মতোই দেখাচ্ছি? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীনাক্ষী ঘোষ। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম রুদ্র ঘোষ, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, সৌমিত্র আর পায়েল। সৌমিত্র ১৮ বছর বয়সী কলেজে পড়ে, পায়েল ১৩ বছর বয়সী স্কুলে যায়। আজকের গল্পটা শুরু হয়েছিল সেই লন্ড্রির ঘটনা থেকে। বাড়ি ফিরে আসার পর সৌমিত্র আমাকে বলল, মা, আমি একটা কথা বলতে চাই। কি? তার গলার স্বরে একটা অন্যরকম আবেগ ছিল। কি বলবি? আমি জিজ্ঞেস করলাম। মা, আজ লন্ড্রিতে যা হলো ওটা আমার কাছে খুব স্বাভাবিক লেগেছে। কুশি আমার সামনে এসে বসল। আমরা দুজনে দেখতে একটা পারফেক্ট কাপড় লাগছিল। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। সৌমিত্র, এসব কথা বলো না। আগে কেন সত্যি কথা বলা যাবে না? আমি তার দিকে তাকালাম। সত্যিই তো, আজ আমি নিজেকে একটা সিনেমার নায়িকার মতো অনুভব করেছি। বাড়িতে ফিরে দেখলাম রুদ্র আর পায়েল টিভি দেখছে। কেমন ছিল সিনেমা? রুদ্র জিজ্ঞেস করল। ভালো ছিল। কোন সিনেমা দেখলে? একটা রোমান্টিক সিনেমা, সৌমিত্র উত্তর দিল। রোমান্টিক সিনেমা? তোর মায়ের সাথে কি সমস্যা বাবা? মাও তো মানুষ, উনিও এনজয় করতে পারেন। রুদ্র আর কিছু বলল না, কিন্তু আমি দেখতে পেলাম তার মুখে একটা অদ্ভুত ভাব। রাতে শোয়ার আগে সৌমিত্র আমার ঘরে এলো। মীনাক্ষী, আমি তোমাকে গুড নাইট বলতে এসেছি। গুড নাইট সৌমিত্র। কুশে আমার কাছে এসে আমার কপালে একটা চুমো দিল। আমি চমকে উঠলাম। এটা কি করলে? গুড নাইট কেস, স্বামী স্ত্রীরা এভাবেই গুড নাইট বলে। কিন্তু তবু আমরা তো এক্সপেরিমেন্ট করছি, তাই না? আমি কিছু বলতে পারলাম না। তার ঠোঁটের স্পর্শটা আমার কপালে এখনও অনুভব করতে পারছি। এ কি প্রেম, নাকি আমি শুধু মনোযোগ পাওয়ার জন্য আকুল হয়ে আছি? প্রো, তুই কি বলছিস জানিস? আমি তোর মা গো। হ্যাঁ মা। কিন্তু আমরা যে বয়সের কাছাকাছি, তোর চেহারা আমার চেয়ে মাত্র ২০ বছরের বড় দেখায়। লোকেরা আমাদের ভাই বোন বা দম্পতি ভাবতেই পারে। কি তার কথাগুলো আমাকে ভাবিয়ে তুলল। সত্যিই তো, আমার বয়স ৪১ আর ও ১৮। বাইরে থেকে দেখলে আমাদের বয়সের ব্যবধান খুব একটা বোঝা যায় না। আমি নিয়মিত জিমে যাই, যোগব্যায়াম করি, চেহারা চেষ্টায় ৩০-এর মতো দেখায়। মা, আমি একটা কথা বলি, আজকাল আমি তোর দিকে তাকিয়ে থাকি আর ভাবি, কতটা সুন্দর তুমি, কত যত্নে নিজেকে রাখো। বাবা তোর কদর বোঝেন না। বিশ্বমিত্রের কথাগুলো শুনে আমি চমকে গেলাম। তুই এসব কি বলছস? আমি তোর মা, ভুলে যাস না গো। মা, কিন্তু আমি তো তোকে একটা নারী হিসেবেও দেখতে পারি। তুমি অসম্ভব সুন্দর, যত্নশীল, বুদ্ধিমতী। আমার কাছে তুমি পারফেক্ট। আমার মনে হলো যেন পৃথিবীটা ঘুরে যাচ্ছে। ছেলে আমার সাথে এভাবে কথা বলছে। সৌমিত্র, তুই হয়তো কনফিউজড হয়ে আছিস। এসব কথা ভেবো নাই। না মা, আমি একদমই কনফিউজড নই, বরং প্রথমবারের মতো আমার সবকিছু ক্লিয়ার। ও সে আমার হাত ধরল। আমি তোকে ভালোবাসি, শুধু মা হিসেবে না, একটা নারী হিসেবে। কি এটা ভুল? সৌমিত্র, এটা সম্ভব না।
কি কেন সম্ভব না মা? আমরা রক্তের সম্পর্ক না, তুমি আমাকে দত্তক নিয়েছিলে। কি আমার বুকটা দুরুদুরু করতে লাগল। সে তো ঠিকই বলছে। 18 বছর আগে রুদ্র আর আমি বিয়ে করার পর জানতে পারলাম আমি মা হতে পারব না। ডাক্তাররা বলেছিলেন আমার একটা জটিল সমস্যা আছে। তারপর আমরা সৌমিত্রকে একটা অনাথাশ্রম থেকে দত্তক নেই। সে তখন মাত্র 3 মাস বয়সী ছিল। কয়েক বছর পর আমি অবাক হয়ে জানতে পারি যে আমি গর্ভবতী। ডাক্তাররা বলল এটা একটা মিরাকল। এভাবেই পায়েলের জন্ম হয়। কিন্তু সৌমিত্রকে আমরা কখনো বলিনি যে সে দত্তক। সেই কিভাবে জানো? তুই কিভাবে জানলি যে তুই দত্তক? মা, আমি প্রায় 10 বছর ধরে জানি। একদিন বাবা মার কাগজপত্র খুঁজতে গিয়ে দেখেছিলাম আমি হতবাক। এত বছর সে জান অথচ কিছু বলেনি। তুই জানতিস অথচ কখনো বলিসনি? কেন বলবো মা? পুয়াদির কষ্ট হবে ভেবে। তোমরা আমাকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছ। কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি আমার মা নও। তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় নারী গো। সৌমিত্র, এটা ভুল। আমি তোর মা। হ্যাঁ মা, তুমি আমার মা। কিন্তু তুমি একটা নারীও, আর আমি একটা পুরুষ। আমরা একে অপরকে ভালোবাসতে পারি। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। একদিকে সে আমার ছেলে, যাকে আমি 18 বছর ধরে মানুষ করেছি। অন্যদিকে তার কথাগুলো আমার মনের গভীরে একটা অস্বীকার করার মতো অনুভূতি জাগাচ্ছিল। মা, আমি জানি এটা তোর কাছে হঠাৎ লাগছে, কিন্তু আমি অনেক দিন ধরেই এভাবে তোকে ভাবি। গেলাম। কতদিন ধরে? প্রায় 2 বছর হল। যখন আমি 60তে পড়তাম, তখন থেকেই তোর প্রতি আমার অনুভূতি পাল্টে গেছে গো। তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর বয়সের দ্বিগুণ গো। না মা, তুমি আমার বয়সের দ্বিগুণ না। আমি 18, তুমি 41। মাত্র 23 বছরের পার্থক্য। আর তোকে দেখে মনে হয় না এত বয়সফুল। সত্যি, আমি নিজের চেহারা নিয়ে সচেতন। নিয়মিত স্কিন কেয়ার করি, জিমে যাই। রুদ্র প্রায় বলে আমাকে দেখতে 25-30-এর মতো লাগে। মা, আজ লন্ড্রিতে দোকানদার আমাদের স্বামী স্ত্রী ভেবেছিল। সেটা কি তোর খারাপ লেগেছে? আমি ভাবতে চেষ্টা করলাম। খারাপ লেগেছে না, বরং একটু ভালোই লেগেছিল। কেউ আমাকে আবার যুবতী ভাবল। এটা কোন কথা হলো মা? তুমি উত্তর দাওনি। খারাপ লেগেছে নাকি? আমি জানি না গো। দেখো, খারাপ লাগেনি, কারণ এটা স্বাভাবিক লেগেছে কি। ঠিক এই মুহূর্তে পায়েল স্কুল থেকে ফিরে এলো। মা, আমি এসে গেছি গো। হ্যাঁ খোকা, হাত মুখ ধুয়ে নে। পায়েল উপরে চলে গেল। সৌমিত্র আবার আমার কাছে এলো। মা, আমি একটা প্রস্তাব দিই। আমরা একটা ট্রায়াল দিই। 1 মাসের জন্যে আমরা একে অপরকে বন্ধু হিসেবে ভাবি। স্বামী স্ত্রীর মতো নয় কিন্তু মা, ছেলেও নয় গে। এটা কি সম্ভব? কেন সম্ভব হবে না? আমরা পারি। ও, ভাবলাম একটা ট্রায়াল, এতে ক্ষতি কি? কিন্তু রুদ্র বাবা তো সারাদিন অফিসে থাকেন, বাড়ি এসেও টিভি দেখেন বা মোবাইলে ব্যস্ত থাকেন। উনি খেয়াল করবেন না গে। আর পায়েল ছোট, ও বুঝবে না গে। সৌমিত্র আমার সামনে হাঁটু গেটে বসো। মা, প্লিজ একটা চান্স দাও। 1 মাস, শুধু 1 মাস। আমি তার চোখের দিকে তাকালাম। এই চোখ আমি 18 বছর ধরে দেখছি। ছোটবেলায় এই চোখে ছিল নির্দোষতা, কৈশোরে ছিল দুষ্টুমি। আজ এই চোখে আমি দেখছি একটা পূর্ণবয়স্ক পুরুষের আকাঙ্ক্ষা। ঠিক আছে, 1 মাস। সত্যিই মা? হ্যাঁ, কিন্তু শর্ত আছে। পায়েল আর রুদ্রর সামনে সব স্বাভাবিক থাকতে হবে কি? অবশ্যই মা, আমি বাধা দিচ্ছি গো। পরের দিন সকালে রুদ্র অফিসে গেল, পায়েল স্কুলে। আমি আর সৌমিত্র বাড়িতে একা। সৌমিত্র আমার কাছে এসে বলল, মা, আজ আমাদের প্রথম দিন। আমি কিছু নিয়ম বানিয়েছি। কি নিয়ম? প্রথমত, ঘরে আমরা একে অপরকে নাম ধরে ডাকব। তুমি আমাকে সৌমিত্র বলবে, আমি তোমাকে মীনাক্ষী বলবো। এটা হবে, করতেই হবে মা, মানে মীনাক্ষী। এটা আমাদের এক্সপেরিমেন্টের অংশ। আচ্ছা, আর দ্বিতীয়ত, আমরা একসাথে সব কাজ করব। রান্নাবান্না, ঘর পরিষ্কার, বাজার করা। তৃতীয়ত, আমরা একসাথে টিভি দেখব।
গান শুনব? আমি মাথা নাড়লাম। ঠিক আছে সৌমিত্র, ভালো লাগছে মীনাক্ষী নামটা তোমার মুখে। আর একটা কথা, আমরা একসাথে বেড়াতেও যাব। কোথায়? আজ বিকেলে চলো আমরা পার্কে যাই। হাঁটতে হাঁটতে কথা বলি। বিকেলে আমরা পার্কে গেলাম, হাত ধরাধরি করে হাঁটছিলাম। সৌমিত্র বলল, মীনাক্ষী, আমার খুব ভালো লাগছে। আমারও কুয়া, আসলেই আমার ভালো লাগছিল। কতদিন পর কেউ আমাকে নিয়ে এভাবে সময় দিচ্ছে। রুদ্র সবসময় ব্যস্ত, অফিস থেকে ফিরে এসে ক্লান্ত হয়ে পড়ে থাকে, আমার সাথে কথা বলার সময় নেই। কিন্তু সৌমিত্র আমার কথা শুনে আমার মতামত নেয়। মীনাক্ষী, তোমার স্বপ্ন কি ছিল? স্বপ্ন? হ্যাঁ, ছোটবেলায় তুমি কি হতে চেয়েছিলে? আমি ভাবলাম, আমি একসময় গান শিখতে চেয়েছিলাম, রবীন্দ্রসঙ্গীত গো। তাহলে এখনও শুরু করো না কেন? এখন এই বয়সে কি হয়েছে? এই বয়সে তুমি তো একদমই যুবতী। কোতার কথায় আমি লজ্জা পেলাম। তুমি তো আমাকে খুশি করার জন্য বলছ গো। না, আমি সত্যি বলছি, তুমি অসম্ভব সুন্দর গো। আমরা পার্কের একটা বেঞ্চে বসলাম। সৌমিত্র আমার হাত ধরে বলল, মীনাক্ষী, আমি তোমাকে একটা গিফট দিতে চাইব। কি গিফট? আগামীকাল তোমাকে নিয়ে যাব একটা মিউজিক স্কুলে, ভর্তি করিয়ে দেব গো। তুমি পাগল, এত টাকা কোথায়? আমার টিউশনের টাকা জমিয়েছি, এটা তোমার জন্য। ও, আমার চোখে জল এসে গেল। এত যত্ন কেউ আমাকে কবে করেছে? সৌমিত্র, তুমি কেন আমার জন্য এত কিছু করো? কারণ আমি তোমাকে ভালোবাসি মীনাক্ষী। তোমার খুশি দেখলে আমার ভালো লাগে গো। আমরা বাড়ি ফিরে এলাম। রুদ্র এসে গেছে। কোথায় গিয়েছিলে? পার্কে গিয়েছিলাম গো। ওর সাথে? হ্যাঁ গো। কেন, কি সমস্যা? ও তো আমার ছেলে। ক্ষুদ্র আর কিছু বলল না। রাতে খাবার সময় সৌমিত্র বলল, বাবা, আমি মায়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। ও কি সারপ্রাইজ? মা গান শিখতে চায়, আমি ওকে একটা মিউজিক স্কুলে ভর্তি করিয়ে দেব গো। রুদ্র অবাক হয়ে বলল, এই বয়সে গান শিখবে? কি হয়েছে এই বয়সে বাবা? মা তো এখনো যুবতী গো। আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। আর টাকার চিন্তা নেই, আমার টিউশনের টাকা দিয়ে দেব গো। রুদ্র বলল, ইচ্ছে হলে শিখতে পারে, তবে ব্যস্ততা বাড়বে গো। কি ব্যস্ততা বাবা? মা সারাদিন ঘরের কাজ করে, একটু নিজের জন্য সময় দিক। পরের দিন সকালে সৌমিত্র আমাকে নিয়ে গেল রবীন্দ্রসঙ্গীত স্কুলে, আমার নাম ভর্তি করিয়ে দিল। ফেরার পথে বলল, মীনাক্ষী, তোমার মুখে হাসি দেখে আমার খুব ভালো লাগছে। তুমি আমার জন্য কত কিছু করছো সৌমিত্র, আমি কিভাবে ধন্যবাদ দেব? ধন্যবাদের কি দরকার? তুমি আমার উম্মার, কি আমার সবচেয়ে প্রিয় মানুষ গো। আমি তার দিকে তাকালাম। তার চোখে এমন একটা ভালোবাসা দেখলাম, যেটা রুদ্রর চোখে অনেকদিন দেখিনি। আমি কি সত্যিই এই ছেলের প্রেমে পড়ে যাচ্ছি? সৌমিত্র, আমাদের 1 সপ্তাহ হয়ে গেল। কেমন লাগছে তোমার? অসাধারণ মীনাক্ষী, আমি এত খুশি আগে তখনও ছিলাম না। গিয়ে আমারও ভালো লাগছে গো। তাহলে আমাদের পরবর্তী ধাপে যাওয়া উচিত কি? পরবর্তী ধাপ? আমরা এতদিন বন্ধুর মতো আচরণ করেছি, এখন আরেকটু ঘনিষ্ঠ হওয়া যায়। ও, আমার বুক দুরুদুরু করতে লাগল। মানে আমরা একসাথে সিনেমা দেখতে যেতে পারি, ডিনারে যেতে পারি, হাত ধরে হাঁটতে পারি। ও, এসব তো আমরা করছি। হ্যাঁ, কিন্তু আরও অনুভূতি দিয়ে, স্বামী স্ত্রীর মতো। আমি ভয় পেয়ে গেলাম। এটা ঠিক হবে? অবশ্যই। আমরা তো কিছু ভুল করছি না, শুধু একসাথে সময় কাটাচ্ছি গো। সেই বিকেলে আমরা সিনেমা দেখতে গেলাম। সৌমিত্র আমার জন্য পপকর্ন আর কোক কিনে দিল। সিনেমা হলে আমাদের সিট পাশাপাশি। সিনেমার মধ্যে একটা রোমান্টিক সিন এলে সে আমার হাত ধরল। আমি তার হাতের স্পর্শ অনুভব করলাম। এতদিন এই হাত আমি ছোট ছেলের হাত হিসেবে জানতাম। আজ এই হাত আমার কাছে একটা পূর্ণবয়স্ক পুরুষের হাত মনে হচ্ছে। সিনেমা শেষে বাড়ি ফেরার পথে সে বলল, মীনাক্ষী, আজকের সিনেমাটা তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে কি? আমার কাছে মনে হচ্ছিল আমরা নায়ক নায়িকার মতো। সৌমিত, আজ ছেলে নতুন ফ্ল্যাটের চাবি দিয়ে বলল, মা, এই বাড়িতে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকব। আমি চমকে উঠে বললাম, কি বলছিস? সে চাবিটা আমার হাতে রেখে বলল, আমি এই ফ্ল্যাট কিনেছি আমাদের জন্য, আমার আর তোমার জন্য। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে আমার 2 হাত ধরে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি মা, আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই।
নতুন ফ্ল্যাটের চাবির ঠান্ডা স্পর্শ আমার হাতের তালুতে অনুভব করলাম। সে বলল, এই বাড়িতে আমরা নতুন জীবন শুরু করব, কেউ আমাদের চিনবে না। আমি বললাম, তুই কি করেছিস? সে আমার কপালে হাত রেখে বলল, আমি তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করেছি। ফ্ল্যাটের ছবি দেখিয়ে সে বলল, দেখো কত সুন্দর, বেডরুমটা তোমার পছন্দের রঙে করিয়েছি। আমার গলা শুকিয়ে গেল। সে আমার কানের কাছে এসে বলল, মা, আমি তোমাকে এই বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে করব। আমি কাঁপতে কাঁপতে বললাম, এটা ঠিক হবে না। কিন্তু সে আমার ঠোঁটে আঙুল রেখে বলল, সব কাছে এসে বলল, মা, আমি তোমাকে এই বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে করব। আমি কাঁপতে কাঁপতে বললাম, এটা ঠিক হবে না। কিন্তু সে আমার ঠোঁটে আঙ্গুল রেখে বলল, সব ঠিক হবে মা, আমি তোমাকে খুশি রাখব। চাবির রিং আমার হাতে ঝনঝন শব্দ করল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা শর্মা। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব শর্মা, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, অভিষেক আর রিয়া। অভিষেক 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া 13 বছর বয়সী, স্কুলে যায়। আজকে যে ঘটনার কথা বলবো সেটা আমাদের পরিবারের একটা অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতা। শুরুতে যা মনে হয়েছিল আসলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু এই গল্পের মধ্যে এমন সব রহস্য আছে যা আপনাদের চমকে দেবে। সেদিন সকালে অভিষেক যখন নতুন ফ্ল্যাটের কথা বলল, আমি প্রথমে তার কথাগুলো ভুল বুঝেছিলাম। আসলে সে যা বোঝাতে চেয়েছিল সেটা ছিল অন্য কিছু। কিন্তু তার কথা বলার ধরনটা এমন ছিল যে আমার মনে ভয় ধরে গিয়েছিল। 3 সপ্তাহ আগের কথা। অভিষেক তখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল একটা বিশেষ কোম্পানিতে, যাদের অফিস শহরের একেবারে কেন্দ্রে। সে ফিরে এসে বলল যে ইন্টারভিউ খুবই ভালো হয়েছে। কিন্তু যেদিন রেজাল্ট এলো সেদিন অভিষেকের চেহারায় একটা অদ্ভুত অভিজ্ঞ দেখলাম। সে খুশি, কিন্তু সাথে একটা চিন্তার ছাপও আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? অভিষেক বলল, মা, চাকরিটা পেয়েছি, কিন্তু একটা শর্ত আছে গো। আমি বললাম, কি শর্ত? সে বলল, আমাকে কোম্পানির একটা বিশেষ প্রজেক্টে কাজ করতে হবে। এটা একটা গোপনীয় প্রজেক্ট, আর এর জন্য আমাকে একটা বিশেষ জায়গায় থাকতে হবে কি। আমি ভাবলাম এটা হয়তো কোনো আবাসিক প্রজেক্ট। অনেক কোম্পানি তাদের কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা করে। কিন্তু অভিষেক যখন বিস্তারিত বলল, তখন আমার মনের সন্দেহ জাগল। সে বলল, মা, প্রজেক্টটা এমন যে আমি একা থাকতে পারবো না, আমার সাথে পরিবারের কেউ থাকতে হবে কি। আমি জিজ্ঞেস করলাম, কেন? অভিষেক বলল, এটা একটা সামাজিক গবেষণা প্রজেক্ট। তারা দেখতে চায় কিভাবে বিভিন্ন পরিবার বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেয়া গো। এরপর যা ঘটল সেটাই আমাদের পরিবারের জীবনে একটা বড় অ্যাডভেঞ্চার নিয়ে এলো। অভিষেকের কোম্পানির পক্ষ থেকে একজন লোক এসেছিল আমাদের বাড়িতে। তার নাম ছিল জনাব মিত্র। খুবই ভদ্র মানুষ, কিন্তু তার চোখের মধ্যে একটা গভীরতা ছিল যেটা আমার একটু অস্বস্তি লাগছিল। জনাব মিত্র আমাদের বিস্তারিত বুঝিয়ে বললেন যে এই প্রজেক্টটা কি। তিনি বললেন, আমরা একটা বিশেষ গবেষণা করছি। আমাদের দেখতে হবে যে আধুনিক পরিবারগুলো কিভাবে নতুন পরিবেশে মানিয়ে নেয়া। অভিষেক আমাদের এই প্রজেক্টের জন্য নিখুঁত ক্যান্ডিডেট। কে রাজীব জিজ্ঞেস করল, এই প্রজেক্টে আমাদের কি করতে হবে? জনাব মিত্র বললেন, আপনাদের শুধু একটা নতুন পরিবেশে থাকতে হবে। আপনাদের স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে হবে। আমরা পর্যবেক্ষণ করব কিভাবে আপনারা নতুন পরিবেশে মানিয়ে নিচ্ছেন। কথা শুনতে সহজ লাগছিল, কিন্তু আমার মনের মধ্যে একটা অস্বস্তি ছিল। রিয়া জিজ্ঞেস করল, আমার স্কুল কি হবে? জনাব মিত্র বললেন, চিন্তার কোনো কারণ নেই, নতুন জায়গায় আপনার জন্য একটা ভালো স্কুলের ব্যবস্থা আছে।
কি সে রাতে আমরা পরিবারের সবাই মিলে আলোচনা করলাম। রাজীব বলল, অভিষেকের ভবিষ্যতের জন্য এটা ভালো সুযোগ হতে পারে। আমিও একমত হলাম, কিন্তু একটা কথা বলি, মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি ছিল। পরের দিন জনাব মিত্র আবার এলেন। এবার তিনি একটা গাড়ি নিয়ে এসেছিলেন। তিনি বললেন, আজকে আপনাদের নতুন বাড়ি দেখাতে নিয়ে যাব খো। আমরা সবাই গাড়িতে উঠলাম। শহর থেকে প্রায় 1 ঘন্টা দূরে একটা এলাকায় আমাদের নিয়ে গেলেন। জায়গাটা খুবই সুন্দর, চারপাশে সবুজ গাছপালা, পরিষ্কার রাস্তা, সবকিছুই ঝকঝকে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম, এই এলাকায় বাড়িগুলো একটু দূরত্বে, মানে প্রতিবেশীদের সাথে তেমন যোগাযোগের সুযোগ নেই। নতুন বাড়িটা দেখে আমার মুখ হা হয়ে গেল। এত সুন্দর! পুরো বাড়িটা আধুনিক স্থাপত্যে তৈরি। 3টে বেডরুম, 2টো বাথরুম, একটা বড় বসার ঘর, আধুনিক রান্নাঘর আর একটা ছোট্ট বাগান। সবকিছুই পরিপাটি। জনাব মিত্র বললেন, এই বাড়িতে আপনাদের সব ধরনের সুবিধা আছে। ইন্টারনেট, কেবল টিভি, সব আধুনিক যন্ত্রপাতি। খুড়িয়া উৎসাহিত হয়ে বলল, ওয়াও, আমার রুমটা কোনটা? জনাব মিত্র তাকে একটা সুন্দর রুম দেখালেন, যেটা পড়ার টেবিল, আলমারি সব কিছুই আছে। সেদিনই আমরাই নতুন বাড়িতে উঠে এলাম। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল। অভিষেক তার নতুন চাকরিতে যোগ দিল, রিয়া নতুন স্কুলে ভর্তি হল, রাজীব তার অফিসে যাতায়াত করতে একটু বেশি সময় লাগছিল, কিন্তু সে কোনো অভিযোগ করেনি। কিন্তু প্রায় 1 সপ্তাহ পরে আমি অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতে শুরু করলাম। মাঝে মাঝে মনে হতো কেউ যেন আমাদের দেখছে, কিন্তু চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেতাম না। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন জানালা দিয়ে দেখছে। আমি তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে দেখলাম, কিন্তু কেউ নেই, শুধু একটা কালো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। রিয়া একদিন স্কুল থেকে ফিরে বলল, মা, আমার ক্লাস টিচার আমাকে অদ্ভুত কিছু প্রশ্ন করেছেন। আমি জিজ্ঞেস করলাম, কী রকম প্রশ্ন? রিয়া বলল, তিনি জানতে চেয়েছেন আমরা এই বাড়িতে কেমন আছি, বাবা মা খুশি কিনা, এসব। এই কথা শুনে আমার মনের মধ্যে সন্দেহ আরও বেড়ে গেল। আমি রাজীবের সাথে কথা বললাম। রাজীবও বলল যে তার অফিসে একজন সহকর্মী তাকে অদ্ভুত প্রশ্ন করেছে, তোমাদের নতুন বাড়িতে কেমন লাগছে, সব ঠিকঠাক আছে তো, এসব। আমি অভিষেকের সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে যেন একটু এড়িয়ে চলছে। সে বলল, মা, চাকরিতে খুব চাপ, আমি ঠিকমতো কথা বলতে পারছি না আগে। একদিন রাতে আমার ঘুম ভেঙে গেল। বাইরে কোনো একটা শব্দ হচ্ছিল। আমি জানালা দিয়ে দেখলাম আমাদের বাড়ির সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে। কয়েকজন লোক কোনো যন্ত্রপাতি নিয়ে কাজ করছে। আমি রাজীবকে ডাকলাম। আমরা দুজনে দেখলাম, কিন্তু ভালো করে বুঝতে পারলাম না তারা কি করছে। পরের দিন সকালে আমি জনাব মিত্রকে ফোন করলাম। তিনি বললেন, ওটা কিছু না, আমাদের প্রযুক্তিগত কিছু কাজ, আপনারা চিন্তা করবেন না আগে। কিন্তু আমার মন থেকে সন্দেহ যাচ্ছিল না। আমি ঠিক করলাম যে নিজেই তদন্ত করব। সেদিন সবাই বাইরে চলে যাওয়ার পর আমি বাড়ির চারপাশে ঘুরে দেখলাম। আমি দেখতে পেলাম যে আমাদের বাড়ির বিভিন্ন জায়গা ছোট ছোট ক্যামেরা লাগানো আছে, এমনকি বাড়ির ভেতরেও। আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি তাড়াতাড়ি রাজীবকে ফোন করলাম, এক্ষুনি বাড়িতে এসো, জরুরি। রাজীব অফিস থেকে ছুটে এলো। আমি তাকে ক্যামেরাগুলো দেখালাম। রাজীবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাজীব বলল, এটা কি হচ্ছে? আমরা কি কোনো এক্সপেরিমেন্টের ইঁদুর? আমি বললাম, মনে হচ্ছে তাইও। সেদিন সন্ধ্যায় অভিষেক বাড়ি ফিরলে আমরা তাকে সবকিছু বললাম। অভিষেক প্রথমে অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু যখন আমরা ক্যামেরাগুলো দেখালাম তখন সে ভেঙে পড়ল। অভিষেক কান্না ভেজা গলায় বলল, মা, আমি জানতাম না এটা এত বড় ব্যাপার। আমি ভেবেছিলাম শুধু একটা সামাজিক গবেষণা গো। আমি জিজ্ঞেস করলাম, আসলে কি হচ্ছে? অভিষেক বলল,
আমার কোম্পানি আসলে একটা রিসার্চ কোম্পানি। তারা বিভিন্ন পরিবারের উপর পর্যবেক্ষণ চালায়, দেখেছে কিভাবে মানুষ বিভিন্ন পরিস্থিতিতে রিয়্যাক্ট করে। এটা একটা মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের গবেষণা গো। রাজীব রেগে গিয়ে বলল, এটা তো সম্পূর্ণ অনৈতিক। আমাদের সম্মতি ছাড়া আমাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিষেক বলল, আমি সব ছেড়ে দিতে চাই, কিন্তু তারা বলেছে যদি আমি প্রজেক্ট ছেড়ে দিই তাহলে আমাকে বিরাট অঙ্কের জরিমানা দিতে হবে গো। আমি বললাম, কত টাকা? অভিষেক বলল, 50 লক্ষ টাকা। আমাদের পুরো পরিবারের এত টাকা নেই। সেই রাতে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব, কিন্তু কিভাবে? পরের দিন আমি গোপনে একজন আইনজীবীর সাথে দেখা করলাম। তিনি আমাদের পুরো অবস্থা শুনে বললেন যে এটা সম্পূর্ণ বেআইনি। তিনি বললেন, আপনাদের সম্মতি ছাড়া পর্যবেক্ষণ করা যায় না, এটা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। আইনজীবী আমাদের পরামর্শ দিলেন যে আমরা প্রমাণ সংগ্রহ করি। তিনি বললেন, যদি আপনারা যথেষ্ট প্রমাণ সংগ্রহ করতে পারেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে পারব। আমি বাড়িতে ফিরে রাজীব আর অভিষেকের সাথে কথা বললাম। আমরা ঠিক করলাম যে আমরা গোপনে প্রমাণ সংগ্রহ করব। আমি একটা ছোট্ট ক্যামেরা কিনলাম। আমরা শুরু করলাম তাদের গতিবিধি রেকর্ড করতে, কারা আসে, কখন আসে, কি করে। 1 সপ্তাহ পর্যবেক্ষণের পর আমরা দেখলাম যে প্রতিদিন রাতে কয়েকজন লোক এসে আমাদের বাড়ির চারপাশে কিছু যন্ত্রপাতি চেক করে যায়। তারা ক্যামেরার মেমরি কার্ড পরিবর্তন করে, এমনকি আমাদের ফোনের কথাবার্তাও শুনে শোনে। একদিন আমি একটা কৌশল করলাম। আমি জোরে জোরে রাজীবের সাথে কথা বললাম যে আমরা আগামীকাল শহরে যাব আত্মীয়দের বাড়িতে। আসলে আমরা যাইনি, আমরা বাড়ির ভেতরেই লুকিয়েছিলাম। সেদিন রাতে আমরা দেখলাম যে 5 জন লোক এসে আমাদের বাড়িতে ঢুকল। তারা আমাদের ব্যক্তিগত জিনিসপত্র ঘেঁটে দেখল, আমাদের কম্পিউটার খুলে দেখল, এমনকি আমাদের কাপড় চোপড়ের আলমারিও তল্লাশি করল। আমরা সবকিছু ভিডিও করলাম। এবার আমাদের হাতে যথেষ্ট প্রমাণ। পরের দিন আমরা আইনজীবীর কাছে গেলাম। তিনি আমাদের প্রমাণগুলো দেখে বললেন, এটা খুবই শক্তিশালী প্রমাণ, আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে পারি। কিন্তু আইনজীবী আরও একটা পরামর্শ দিলেন। তিনি বললেন, মামলা করতে অনেক সময় লাগবে, আপনারা চাইলে আমি তাদের সাথে সরাসরি কথা বলে দেখতে পারি। আমরা সেই পরামর্শ মেনে নিলাম। আইনজীবী জনাব মিত্রকে ফোন করে একটা মিটিংয়ের ব্যবস্থা করলেন। 2 দিন পর আমরা সবাই মিলে জনাব মিত্রের অফিসে গেলাম। আইনজীবী আমাদের প্রমাণগুলো তাদের দেখালেন। জনাব মিত্রের মুখ দেখার মতো ছিল। জনাব মিত্র বললেন, এটা একটা ভুল বোঝাবুঝি, আমরা কোনো অন্যায় করিনি। গিয়ে আইনজীবী বললেন, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন একটা বড় অপরাধ। আপনারা এই পরিবারের ওপর অবৈধ পর্যবেক্ষণ চালিয়েছেন গো। প্রায় 2 ঘন্টা আলোচনার পর জনাব মিত্র বললেন, ঠিক আছে, আমরা এই প্রজেক্ট বন্ধ করে দিচ্ছি। অভিষেককে কোনো জরিমানা দিতে হবে না, আর আপনাদের সব ক্ষতিপূরণ দেওয়া হবে গো। আইনজীবী বললেন, শুধু তাই নয়, আপনাদের কোম্পানি একটা লিখিত স্বীকারোক্তি দিতে হবে যে আপনারা এই পরিবারের সাথে অন্যায় আচরণ করেছেন গো। জনাব মিত্র রাজি হয়ে গেলেন। তিনি বললেন, আমরা সব কিছু মিটিয়ে দেব, তবে একটা শর্ত আছে, আপনারা এই ব্যাপারে কোথাও কিছু বলবেন না। গিয়ে আইনজীবী বললেন, সেটা আপনাদের লিখিত চুক্তিতে উল্লেখ করতে হবে, আর ক্ষতিপূরণের পরিমাণও নির্ধারণ করতে হবে। আমারে কইছে আমি হইলাম রে ভাই, ছুটি জাগতো আমিও। এ বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই, জাগা ছুটি জাগতো আমিও। এ বেটা শোনো, এ বেটা আমারে আপনি কইছে আমি হইলাম রে ভাই, ইঁদুর ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা, এরপরে হে বেটা, হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই, জাগা ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই, জাগা ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই, জাগা ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা কইছে আমি ভাই, ছুটি জাগতো আমিও। এরপরে হে বেটা কইছে আমি ভাই, ছুটি জাগতো আমিও। এরপরে হে বেটা কইছে আমি ভাই, ছুটি জাগতো আমিও। এরপরে হে বেটা কইছে আমি ভাই, ছুটি জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই, জাগা ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই, জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই, জাগুদা কিতা ঈদের ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই, জাগুদা
ঈদের ছুটি বেটা জাগত আমিও এরপরে এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ঈদের ছুটি বেটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও ছুটি বেটা জাগত আমিও এর পরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা নিদর ছুটি বেটা জাগত আমিও এর পরে হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ঈদর ছুটির বেটা জাগত আমিও এর পরে হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগত আমিও এর পরে হে বেটা এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই আমি কইছে আমি ভাই ছুটি জাগ কইছে আমি হইলাম ভাই ছুটি জাগত আমি এর পরে হে বেটা এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ঈদার ছুটির বেটা জাগত আমিও এর পরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগত আমিও এর পরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগত আমিও এর পরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটি জাগ কইছে আমি হইলাম 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 ভাই ছুটিটা জাগত আমি এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটি জাগত আমিও এরপরে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ঈদর ছুটির বেটা জাগত এরপরে হে বেটা হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই
জাগুদা ছুটির বেটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমি এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমি এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমি এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমি এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমি এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমি এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমি এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটিটা জাগত আমি এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটি জাগতো আমিও কইছে আমি হইলাম রে ভাই ছুটি জাগতো আমিও নো হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম রে ভাই জাগা ঈদর ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগা ছুটি বেটা জাগতো আমিও কইছে আমি হইলাম রে ভাই ছুটি জাগতো আমিও হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম রে ভাই ছুটি জাগতো আমিও কইছে আমি ভাই ছুটি জাগতো আমিও কইছে আমি ভাই আমি কইছে আমি ভাই ছুটিটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটি বেটা জাগতো আমিও এরপরে এর বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটি বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা কিতা ঈদর ছুটি বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগা ঈদর ছুটি বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ঈদর ছুটি বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম রে ভাই জাগুদা হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগা উটি আমিও কইছে আমি হইলাম ভাই ছুটি জাগতো আমিও বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই
ছুটির বেটা জাগতো আমিও। হে বেটা আমারে কইছে আমি কইলাম ভাই জাগো ঈদর ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি কইলাম রে ভাই ছুটি জাগতো আমিও। কইছে আমি হইলাম ভাই ছুটি জাগতো আমিও। বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি কইলাম ভাই ছুটি জাগতো আমিও। কইছে আমি হইলাম ভাই ছুটি জাগতো আমিও। কইছে আমি হইলাম ভাই ছুটি জাগতো আমিও। হে বেটা আমারে কইছে আমি ভাই ছুটি। কইছে আমি হইলাম ভাই ছুটি জাগার। কইছে আমি হইলাম ভাই ছুটি। কইছে আমি হইলাম ভাই ছুটি। বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটি আকার। হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটি বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি ঈদের ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও। এরপরে কইছে আমি হইলাম ভাই ছুটির বেটা জাগতো আমিও। এরপরে কইছে আমি হইলাম ভাই ছুটির বেটা জাগতো আমিও। এরপরে কইছে আমি হইলাম ভাই ছুটির বেটা জাগতো আমিও। এরপরে কইছে আমি হইলাম ভাই ছুটির বেটা জাগতো আমিও। এরপরে কইছে আমি হইলাম ভাই ছুটির বেটা জাগতো আমিও। এরপরে কইছে আমি হইলাম ভাই ছুটির বেটা জাগতো আমিও। এরপরে কইছে আমি হইলাম ভাই ছুটির বেটা জাগতো আমিও। এরপরে
কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব এরপরে হে বেটা। হে বেটা আমারে কইছে আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব এরপরে হে বেটা। হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব এরপরে হে বেটা। হে বেটা আমারে কইছে আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব এরপরে হে বেটা। হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব এরপরে হে বেটা। হে বেটা আমারে কইছে আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব এরপরে হে বেটা। হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব এরপরে হে বেটা। হে বেটা আমারে কইছে আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব এরপরে হে বেটা। হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব কইছে আমি হইলাম ভাই। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব এরপরে হে বেটা। হে বেটা আমারে কইছে আমারে আপনি কইছে আমি কইলাম রে ভাই জাগুদা। ছুটির বেটা জাগতো আমিও। এরপরে হেব এরপরে হে বেটা। হে বেটা আমারে আপনে কইছে আমি হইলাম রে ভাই জাগো। ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে আপনে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা। ঈদর ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগু। ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি কইলাম রে ভাই জাগু। ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি কইলাম রে ভাই। ঈদর ছুটির বেটা জাগতো আমিও এরপরে শোনম। হে বেটা আমারে আপনে কইছে আমি হইলাম রে ভাই জাগুন। ঈদর ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা। ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি কইলাম রে ভাই। ঈদর ছুটির বেটা জাগতো আমিও এরপরে শোনো। হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম রে ভাই জাগুন। ঈদর ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা। ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে
আমি কইলাম রে ভাই ঈদর ছুটির বেটা জাগতো আমিও এরপরে শোনো হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম রে ভাই জাগুন ঈদর ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি আমি ভাই ছুটিটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটি বেটা জাগতো আমিও বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটি বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি কইলাম রে ভাই জাগা ঈদর ছুটি বেটা জাগতো আমিও এরপরে বেটা বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটি বেটা জাগতো আমিও এরপরে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটি বেটা জাগতো আমিও এরপরে বেটা আমারে কইছে আমি কইলাম রে ভাই ভাই কইছে আমি হইলাম রে ভাই ছুটি জাগতো আমিও বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটি বেটা জাগতো আমিও বেটা আমারে কইছে আমি কইলাম রে ভাই জাগা ঈদও ছুটি বেটা জাগতো আমিও এরপরে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটি বেটা জাগতো আমিও এরপরে বেটা আমারে কইছে আমি কইলাম রে ভাই জাগুদা ছুটি বেটা জাগতো আমিও এরপরে বেটা আমারে কইছে আমি কইলাম রে ভাই ভাই আমি কইছে আমি ভাই ছুটি জাগতো আমিও কইছে আমি হইলাম ভাই ছুটি জাগতো আমিও এরপরে বেটা এরপরে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে বেটা বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটি জাগতো আমিও কইছে আমি হইলাম ভাই ছুটি জাগতো আমিও এরপরে বেটা এরপরে আপনার বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে বেটা বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও কইছে আমি হইলাম রে ভাই ছুটি জাগতো আমি কইছে আমি হইলাম ভাই আমি কইছে আমি ভাই আমি কইছে আমি হইলাম ভাই উটি বেটা জাগতো আমিও এরপরে বেটা এরপরে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে বেটা বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে কিতা ছুটি বেটা জাগতো আমিও এরপরে বেটা বেটা আমারে আপনি কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে বেটা বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও ঈদর ছুটির বেটা জাগতো আমিও এরপরে বেটা এরপরে বেটা বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও ছুটির বেটা জাগতো আমিও এরপরে বেটা এরপরে বেটা বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে বেটা বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে বেটা বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগা ঈদর ছুটির বেটা জাগতো আমিও এরপরে বেটা এরপরে বেটা বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে বেটা বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে বেটা বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগা ঈদর ছুটির বেটা জাগতো আমিও এরপরে বেটা বেটা আমারে কইছে আমি কইলাম ওরে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে বেটা বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে বেটা কইছে আমি ভাই আমি কইছে আমি ভাই ছুটি যাক কইছে আমি ভাই ছুটিটা জাগতো আমিও এরপরে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটি বেটা জাগতো আমিও এরপরে বেটা বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই
জাগা ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা কিতা ঈদুর ছুটি বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম রে ভাই জাগা ছুটি বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম ওরে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম ওরে ভাই জাগুদা ঈদুর ছুটি বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম ওরে জাগা ছুটি বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম ওরে জাগা হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগা ছুটি বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ঈদুর ছুটি বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম ওরে ভাই জাগুদা ছুটির বেটা জাগো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম ওরে ভাই জাগুদা ঈদুর ছুটি বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম ওরে ভাই জাগুদা ঈদুর ছুটি বেটা জাগতো আমিও এরপরে হে কইছে আমি হইলাম ভাই ছুটি জাগতো আমিও এরপরে হে কইছে আমি হইলাম ভাই ছুটি জাগ কইছে আমি হইলাম ভাই ছুটি আমি কইছে আমি হইলাম ভাই ছুটি জাগতো আমিও এরপরে হে কইছে আমি হইলাম ভাই ছুটি জাগতো আমিও এরপরে হে আলবন হে আমারে আপনি কইছে আমি হইলাম ওরে ভাই জাগুদা ঈদুর ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম রে ভাই ছুটি বেটা জাগতো আমিও এরপরে হে কইছে আমি হইলাম ভাই ছুটি জাগ কইছে আমি হইলাম ভাই বন হে বেটা আমারে আপনি কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ঈদুর ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি কইলাম ভাই জাগা ছুটির বেটা জাগতো আমি কইছে আমি ভাই আমি কইছে আমি ভাই ছুটি আমি কইছে আমি ভাই ছুটিটা জাগতো আমি এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই ছুটি বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি কইলাম রে ভাই জাগা ছুটির বেটা জাগতো আমিও হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও এরপরে হে বেটা আমারে কইছে আমি হইলাম রে ভাই জাগুদা ছুটির বেটা জাগতো আমিও